তো আমরা ক্লাস 12 এর মডেল যে টেস্ট পেপার দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেই মডেল টেস্ট পেপার সলভ করছিলাম। তো আমি আজকে আরো কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসার মতো। আমি কিন্তু সেই প্রশ্নগুলোই তোমাদেরকে সমাধান করিয়ে দিচ্ছি। কারণ দেখো, গোটা বইটা এই কয়েকদিনে সলভ করা খুব কঠিন ব্যাপার, তাই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকেই আমি তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। কি বলছে? তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটি লেখো। এই সূত্রের জন্য একটা উপযুক্ত লেখচিত্র অঙ্কন করো। পুরো থিওরিটিক্যাল কোশ্চেন, তোমরা এটা বই থেকে পেয়ে যাবে। থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো আছে পুরোপুরি, সেইগুলো আমি করাচ্ছি না, অঙ্কটা করাবো। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 30 সেকেন্ড। নির্ণয় করো তার বিঘটন ধ্রুবক কত, কত সময় পরে তার প্রাথমিক মানের 3/4 অংশ বিঘটিত হবে। আচ্ছা, দেখো একটা কথা বলি, বিঘটন ধ্রুবক এটাকে আমরা ল্যামডা দিয়ে লিখি। তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে। দেখো, টি ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত? 0.693 বাই টি। একদম ইজি। তাহলে 0.693 বাই টি মানে কত? টি হচ্ছে কি 30 সেকেন্ড, তাহলে 30। দেখো, তাহলে 3 2 6, এটা পয়েন্ট দিলে কত পড়ে থাকবে? 1000। তাহলে 3 2 6 কেটে দাও, 3 2 6, 3 3 9, 3 1 3, 2 3 1। তাহলে 0.0231, চারটে শূন্য। তাহলে চারটে শূন্য মানে 0.0231 সেকেন্ড। এইটা হয়ে যাবে উত্তর। ওকে। আর সেকেন্ড কোশ্চেনটা কি হবে? দেখো, আমি এটা ইরেজ করে দিলাম, তোমরা খাতায় নোট করে নিও। সেকেন্ড কোশ্চেনটা বলছে যে 3/4 অংশ বিঘটিত করবে কত সময়ে? 3/4 অংশ বিঘটিত হবে, তার মানে পড়ে থাকবে কত? 1/4 অংশ। একটা ফর্মুলা মনে রাখবে, n/n0 ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। এই ক্যাপিটাল টিটা হচ্ছে হাফ লাইফ, ঠিক আছে, বা অর্ধায়ু। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে n/n0 পড়ে আছে কত? n/n0 মানে পড়ে আছে 1/4। 1/4 ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার টি বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি তো বলা আছে অর্ধায়ু, সেটা 30। বলো ক্লিয়ার কিনা? ঠিক আছে। এবার 1/4 মানে কি? হাফের স্কোয়ার। তাহলে হাফের স্কোয়ার, আর এইদিকে হাফ টু দি পাওয়ার t/30। ঠিক আছে। এবার তুমি তাহলে t/30 ইকুয়াল টু পেয়ে গেলে 2। তাহলে t ইকুয়াল টু কত? t ইকুয়াল টু 60 সেকেন্ড। ঠিক আছে, t ইকুয়াল টু হয়ে যাবে 60 সেকেন্ড। দেখো ক্লিয়ার কিনা? আর আমি এর গাণিতিক রূপটা বলে দিচ্ছি, এই যে বিঘটনের সূত্রের গাণিতিক রূপটা, হ্যাঁ সেটা বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও। দেখো, কোনো একটা তেজস্ক্রিয় নমুনায় উপস্থিত পরমাণুর সংখ্যা হুম n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এইটা হচ্ছে সূচকীয় সূত্র। এবার লেখচিত্র যেটা আঁকতে বলেছে সেটা একটুখানি দেখাই। একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, ঠিক কিনা বলো? তাহলে এক্স অক্ষ বরাবর তুমি নিলে সময়, আর ওয়াই অক্ষ বরাবর তুমি নিলে এন। ঠিক আছে, সময় যত পেরিয়ে যাবে উপস্থিত পরমাণুর সংখ্যা কমবে। ঠিক আছে, এরকম হবে গ্রাফটা। কেমন? এরকম হবে। আচ্ছা, আমি আর একটা কথা বলি। গ্রাফটা শুরু করবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে শুরু করবে। ঠিক আছে, এই গ্রাফটা মানে মিলিয়ে দেবে না। কারণ দেখো, উপস্থিত পরমাণুর সংখ্যা 0 হবে কখন? যদি ল্যামডা ইনফিনিটি মানে টি যদি ইনফিনিটি হয়, মানে অসীমে। কারণ আমরা জানি e⁻⁻∞ শূন্য হয়। অসীমে গিয়ে এটা মিলিত হবে, নইলে কিন্তু মিলিত হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে। বলছে একটি আলোক রশ্মি একটি সমবাহু কাঁচ প্রিজমের এ বি তলে আপতিত হলে 30 ডিগ্রি ন্যূনতম চ্যুতি প্রদর্শন করে। তার মানে ডেল্টা এম ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। প্রিজমের মধ্যে দিয়ে আলোর বেগ নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন। প্রিজমের মধ্যে দিয়ে আলোর বেগ নির্ণয় করো। দেখো, কি ফর্মুলা আছে সেটা তোমাকে আগে ভাবতে হবে, যে আমি কোন ফর্মুলাটা এখানে ইউজ করব। আমি পেয়ে গেছি ডেল্টা এম 30 ডিগ্রি। আরও একটা হিন্টস দিয়েছে সমবাহু প্রিজম, তার মানে এ সমান 60 ডিগ্রি। দুটো হিন্টস তো দেওয়াই আছে। বেশ, তাহলে আমি কিন্তু মিউ পেয়ে যাব। কি করে মিউ পাবো বলো তো? আমরা পড়েছিলাম যে ন্যূনতম চ্যুতিকোণের সঙ্গে মিউ এর সম্পর্ক, মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2। ঠিক আছে, তাহলে এ প্লাস ডেল্টা এম বাই 2 করলে কি হবে?
সেটা তুমি বের করতে পারো, এখান থেকে মিউ বের করে নিতে পারো। কারণ দেখো 60 প্লাস 30 90, 90/2 মানে 45, আর সাইন 45 হচ্ছে গিয়ে 1/√2। কারণ দেখো এ তো কত 60, ডেল্টা এম কত 30, 60 প্লাস 30 90/2 মানে 45, তাহলে সাইন 45 হচ্ছে 1/√2। আর এখানে কত আছে 60/2 মানে 30, সাইন 30 হচ্ছে গিয়ে হাফ, ঠিক আছে, তাহলে হাফ নিচে হবে মানে 2 হবে, তাহলে ওভারঅল √2 হবে। ওভারঅল মিউ হয়ে গেল কিন্তু √2। তুমি যদি মিউ পেয়ে যাও তাহলে তো আলোর বেগ নির্ণয় করার কোনো অসুবিধাই নেই, কারণ আমরা জানি কি যে মিউ ইকুয়াল টু c/v। তাহলে c ইকুয়াল টু ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু c/মিউ। তুমি তো c জানো, c কত, c হচ্ছে কি 3 × 10⁸ ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে এত মিটার পার সেকেন্ড। দেখো ক্লিয়ার কিনা, ঠিক আছে। তারপরে এর সঙ্গে আর একটা কোশ্চেন দিয়েছে, তারপরের কোশ্চেনটা ভালো করে পড়ো কি বলছে। বলছে যে দেখাও যে এ বি তলে যে আপতন কোণের জন্য নির্গত আলোক রশ্মি এসি তলে গা ঘেঁষে নির্গত হবে তার মান এইটা। মানে কত কোণে আপতিত হলে, মানে এই কোণটা কত হলে এই দিকে গিয়ে গা ঘেঁষে নির্গত হবে, এইটা বুঝতে পেরেছো? তার মানে এখানে তোমাকে স্নেলের সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা একটা কথা বলো, আমি তো এটা বলতে পারি যে গা ঘেঁষে বেরোচ্ছে, তার মানে এই যে কোণটা, এই কোণটা নিশ্চয়ই সংকট কোণ। আবার আমরা জানি যে সাইন সি ইকুয়াল টু 1/মিউ, তাহলে 1 হ্যাঁ √2, কারণ মিউ √2 বেরিয়েছে, তাহলে সি ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি। তার মানে এইটাই কিন্তু R2, যেটা R2 সেটাই সি, কারণ গা ঘেঁষে বেরিয়েছে মানে সংকট কোণে পড়েছে। এইটুকু আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এইবার তুমি এই এ বি তলে এসো, মানে প্রথম তলটাতে। প্রথম তলে তুমি একটা জিনিস লিখতে পারো যে যদি স্নেলের সূত্র প্রয়োগ করো তাহলে কি লিখবে, 1 বায়ু মাধ্যম তো বাঁদিকে, তাহলে 1 সাইন আই ইকুয়াল টু মিউ সাইন R1। ঠিক, তাহলে সাইন আই কত আমি জানি না, আমাকে বার করতে হবে। আর মিউ মানে কি √2, আর সাইন R2 মানে R1, সাইন R1 কি আমি জানি, সাইন R1 আমাকে জানতে হবে। R1 কি করে পাবো স্যার? দেখো তুমি এটা জানো, R1 জানো না আমি মানছি, কিন্তু তুমি এটা তো জানো যে A ইকুয়াল টু R1 প্লাস R2 হয়। তাহলে R1 কত হয়, A মাইনাস R2, তাহলে 60 মাইনাস 45 অর্থাৎ 15 ডিগ্রি। ঠিক, এইটা তো জানো, এইটা ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ প্রমাণ করার সময় পড়েছিলে, আর না যদি জানো তাহলে জেনে নাও। ঠিক আছে, তাহলে এখানে তুমি R1 পেয়ে গেলে সাইন 15 ডিগ্রি, বুঝতে পেরেছ? সাইন 15 ডিগ্রি তুমি পেয়ে গেলে, তাহলে আই সমান কত হলো, সাইন ইনভার্স √2 সাইন 15 ডিগ্রি। এবার দেখো এখানে কিছু একটা হিন্টস দিয়েছে, এই যে হিন্টস নয় প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত হয়ে গেল, একদম সহজ প্রমাণ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। ঠিক আছে, আমি ছোট ছোট পার্টে ভিডিওগুলো নিয়ে আসবো। এই কদিন আমি চেষ্টা করব ম্যাক্সিমাম সব কোশ্চেন কভার করে দেওয়ার, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। সব করে লাভ নেই, প্রচুর কোশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, বেশ। তারপরের কোশ্চেন দেখো, বলছে একটি নির্দিষ্ট প্রাবল্যের আপতিত বিকিরণের ক্ষেত্রে অ্যানোডের বিভবের সঙ্গে আলোক তড়িৎ প্রবাহের পরিবর্তন প্রদর্শনকারী একটি লেখচিত্র অঙ্কন করো। অ্যানোডের বিভবের সঙ্গে, ঠিক আছে। দেখো তার মানে এই লেখচিত্রটা তোমরা কিন্তু সব জানো, ঠিক আছে। এই লেখচিত্রটা তোমরা আগে একবার পড়েছিলে, আর আমি অফলাইন ব্যাচে পড়ানোর সময় এটা বলেছিলাম যে কতটা ইম্পর্টেন্ট। এইটা কি কার সঙ্গে কার বলেছে, আলোক তড়িৎ প্রবাহ, তার মানে এইটা ফটো ইলেকট্রিক কারেন্ট, আর এইদিকে হচ্ছে ওই অ্যানোডের বিভব। ঠিক আছে, এটাকে আমি নিলাম ভিএস। ঠিক, তাহলে দেখো গ্রাফগুলো কেমন হয়, এই যে মনে পড়ছে, দাঁড়াও আর একটু ভালো করে আঁকি, এরকম। যেহেতু ট্যাবে আঁকছি বলে আমার অসুবিধাটা হচ্ছে, তোমরা খাতাতে ভালো করে আঁকবে, আর তোমরা বইতেও ছবিটা কিন্তু পেয়ে যাবে, ছবিটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, আর একটা হবে, আর একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য হবে, এই ঢালটা কিন্তু হবে। ঠিক আছে, এই যে ডিফারেন্ট 3টে ফ্রিকোয়েন্সির জন্য। হুম, বেশ ক্লিয়ার। বেশ, তাহলে এইদিকে কি লিখবো, এইদিকে তো রিটার্ডিং পোটেনশিয়াল, এইদিকে রিটার্ডিং পোটেনশিয়াল,
রিটার্ডিং পোটেনশিয়াল, রিটার্ডিং পোটেনশিয়াল, ঠিক আছে। বেশ, এখানে তিনটে আমি ফ্রিকোয়েন্সির জন্য এঁকেছি, একটা হচ্ছে গিয়ে নিউ ওয়ান, একটা নিউ টু, একটা নিউ থ্রি। তাহলে রিলেশনটা কি হবে, এখানে নিউ থ্রি গ্রেটার দেন নিউ টু গ্রেটার দেন নিউ ওয়ান, তিনটে আলাদা আলাদা কম্পাঙ্কের জন্য আমি গ্রাফটাকে তোমাদের জন্য এঁকে দিয়েছি। দেখো ক্লিয়ার? বেশ, তারপরে দেখো, এবার দেখো, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, এটা আমি ইরেজ করে দিলাম। নেক্সট কোশ্চেন বলছে, যদি আপতিত বিকিরণের কম্পাঙ্ক এত থেকে এত বৃদ্ধি পায়, তবে একটি প্রদত্ত আলোক সংবেদনশীল তলের নিবৃত্তি বিভবের মান কি পরিমাণ বৃদ্ধি পাবে। মানে আলোক তড়িৎ ক্রিয়া থেকে কোশ্চেনটা দিয়েছে, তোমরা তো জানো যে আলোক তড়িৎ ক্রিয়াতে কি হয়, একটা ধাতব প্লেটে আলোক রশ্মি পড়ে আর সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। আর নিবৃত্তি বিভব কি না, যে নেগেটিভ বিভব অ্যাপ্লাই করলে এই ইলেকট্রনগুলো আর এখানে আসতে পারবে না, সেইটা কি বলা হবে, নিবৃত্তি বিভব। তাই তো, একদম সহজ জিনিস। এবার এখানে কি বলেছে সেটা বোঝা যাক। দেখো, আমরা আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ যেটা জানি সেটা তোমাকে মনে রাখতে হবে। ই ভি নট ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই। ভি নট মানে হচ্ছে এই ভিএসটাই, নিবৃত্তি বিভব, বুঝতে পেরেছ? বেশ, এটা তোমাকে মনে রাখতে হবে। তোমাকে বের করতে কি দিয়েছে, বের করতে দিয়েছে যে এত ফ্রিকোয়েন্সি থেকে এত ফ্রিকোয়েন্সিতে বৃদ্ধি পেয়েছে আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আলোক সংবেদনশীল তলের নিবৃত্তি বিভবের মান কি পরিবর্তন হবে। যদি আপতিত আলোর কম্পাঙ্ক বাড়ে, তাহলে নিবৃত্তি বিভব তখন বাড়াতে হবে, সেইটা কত পরিবর্তন হবে সেটাই কিন্তু জানতে চেয়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো, একটা জিনিস দেখো, তুমি একবার এখানে যদি V1 দিয়ে লেখো আর একবার V2 দিয়ে লেখো, দিয়ে বিয়োগ করো, তাহলে কি পাবে বলো তো? একবার 1 দিয়ে লিখছো, একবার 2 দিয়ে লিখছো, ধরে নাও তুমি এটাকে সিম্পলিফাই করে লিখছো কি, যে 1/E এইচ নিউ মাইনাস ফাই। তাহলে যদি আমি এরকম লিখি V1 মাইনাস V2, তার মানে ডেল ভি নট মানে পার্থক্য, তাহলে 1/E থাকবে যেমন আছে, হ্যাঁ, আর কি পড়ে থাকবে, এইচ কমন চলে আসবে, ফাই ফাই কেটে যাবে, আসবে দেখো নিউ টু মাইনাস নিউ ওয়ান, যদি পার্থক্যের কথা বলি। ঠিক, পার্থক্যের কথা বললে এইটা হবে। এবার এইচ তো তুমি জানো ভাই, 6.4 ইন্টু 10⁻−34। ই তো জানো 1.6 ইন্টু 10⁻−19। আর নিউ টু মাইনাস নিউ ওয়ান সেটা কত বলো তো, 4 থেকে 8 বেড়েছে, তার মানে 4 ইন্টু 10⁻15 হার্জ। ব্যাস, এবার তুমি যদি কাটাকাটি করো, দেখবে কি আসছে, দেখো কাটাকাটি করলে একটা ভালো অ্যান্সারই আসবে, 4 ষোলো 64। এটা না 4 দিয়ে কেটে যাবে, দেখেছো, বললাম না ভালো অ্যান্সার আসবে। তাহলে কত হচ্ছে বলো তো? আচ্ছা, এখানে কি একটা 4 ছিল, এটা কি ভুল করেছি? দাঁড়াও 1 মিনিট, আমি একটু দেখে নিই কোথাও ভুল করেছি কিনা। না, একদম ঠিকই আছে। তাহলে এটা হবে দেখো 16 ভোল্ট। তাহলে উত্তর কত হবে, যে নিবৃত্তি বিভবের মান বৃদ্ধি পাবে 16 ভোল্ট। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের ক্লাসটা। আমি আশা করছি তোমাদেরকে একদম পুরো প্র্যাকটিস করিয়ে দেবো এই দুদিনে, প্রচুর ভিডিও নিয়ে আসবো ছোট 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 ছোট। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।